নমস্কার। আতঙ্কের রুদ্রগড়ের পরবর্তী পর্ব আজকে শোনাব। কলমে লিপিকা বিশ্বাস। ভোর 4:15 বাজে। অন্ধকার আকাশে এখনো রাতের চিহ্ন স্পষ্ট। দূরে আবছা দেখা যাচ্ছে গাছপালার সারি। কলিদের বাড়িটি রুদ্রগড়ের এই দিকটাই শেষ বাড়ি। কলিদের বাড়ির সামনের রাস্তা কিছুটা সোজা এগিয়ে গেছে, তারপর বাঁক নিয়ে পিছনের দিকে চলে গেছে। বাঁকের রাস্তাটা ধরে একটু গিয়েই মন্দির, আর তার থেকে একটু দূরে শ্মশানের নির্জনতা। শূন্য রাস্তা দিয়ে এক অদ্ভুত আকর্ষণে আধ্যা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। মাঝে মাঝে হালকা বাতাসের শব্দ আর শেয়াল আর পাখির ডাকও তার কানে আসছে। তার পদক্ষেপ নীরব, যেন অন্ধকারের সঙ্গে মিলেমিশে আছে। ঠান্ডা বাতাস তার গায়ে লাগছে। রাস্তার পাশে বাঁশঝাড় পড়ল। বাঁশে বাঁশে ঘর্ষণ লেগে শোঁ আওয়াজ হচ্ছে। তার চারদিকে গা ছমছমে পরিবেশ। ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছে সে। আধ্যা বাঁশবাগান পেরিয়ে মন্দিরের কাছে এসে দাঁড়ালো। গাছপালায় ঘেরা মন্দিরের মৃদু ছায়া দেখতে পেল সে। আর তার পিছনেই শ্মশানের অস্পষ্ট কালো গহ্বর। তার চোখে ভয় আর কৌতূহলের মিশ্র ভাব, কিন্তু তার দৃঢ়তা ম্লান হলো না। আধ্যা মন্দিরের চূড়ার দিকে তাকালো। গাছপালার ডাল মন্দিরের দিকে ঝুঁকে থাকার জন্য চূড়াটি ভালো করে দেখতে পেল না সে। সোনালি আর লাল রঙের মিশ্রণে তৈরি সেই অপূর্ব আলোকরশ্মি এখন আর কোথাও নেই। আধ্যা অবাক হয়ে ভাবল, আসার আগেও তো আমি আলোটা দেখে এসেছি, তবে কি অন্য কোথাও দেখেছি আলোটা? চারপাশ হালকা পরিষ্কার হয়েছে। সে চারিদিকে তাকিয়ে কোথাও আর কোনো মন্দির বা বাড়িঘর দেখতে পেল না। সে মাসির বাড়ির দিকে তাকালো। মন্দিরের গাছপালার জন্য ভালো করে বাড়িটা দেখতে পাচ্ছে না। সে রাস্তা থেকে নেমে মন্দিরের সামনে এগিয়ে যাচ্ছে। গাছের পাতা পড়ে মন্দির চত্বর অপরিষ্কার হয়ে রয়েছে। পাতার খসখস শব্দ হচ্ছে। সে মন্দিরের সামনে এসে দাঁড়ালো। মন্দিরের দরজাটা বন্ধ। মন্দিরটি দেখে সে বুঝতে পারল বছরের পর বছর অযত্নে সেটি পড়ে আছে। মন্দিরের চারপাশে কেবল জংলি লতাগুল্ম আর ঘন অন্ধকার। মন্দিরের দেওয়ালে শ্যাওলা জমেছে, যেন সময়ের ভারে কিছুটা নুয়ে পড়েছে। মন্দিরের গায়ের বিবর্ণ আর কিছুটা অস্পষ্ট কারুকার্য দেখে আধ্যা তার স্বপ্নে দেখা মন্দিরটার সাথে এই মন্দিরটার মেলাবার চেষ্টা করছে। তার স্বপ্নে দেখা মন্দিরটার গড়ন আর এই মন্দিরের গড়ন একই রকম, কিন্তু স্বপ্নের মন্দিরটা সাদা রঙের, অপূর্ব কারুকার্য করা, যা এটার সাথে ঠিক মিলছে না। সে মন্দিরের কালীমূর্তির সাথে তার স্বপ্নের কালীমূর্তিটি মেলে কিনা দেখার জন্য মন্দিরের সিঁড়িতে পা রাখতে গেল। ঠিক সেই সময় শ্মশানের দিক থেকে মহিলার গলার আওয়াজ ভেসে এলো, বাঁচাও, কে আছো, বাঁচাও। আধ্যা সিঁড়িতে আর পা রাখল না। সে লক্ষ্য করল শ্মশানের দিক থেকে আওয়াজটা আসছে। সে ভয় না পেয়ে জোর পায়ে মন্দিরের সীমানা থেকে বেরোতে গিয়ে ঝটকা খেল। কোনো একটা অদৃশ্য শক্তি যেন তাকে শ্মশানে যেতে বাধা দিল। এবার মহিলাটা জোরে জোরে বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করছে। আধ্যা বিচলিত হয়ে চারপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে আবার পা বাড়ালো। এবার আর সে বাধা পেল না। সে ছুটে গেল শ্মশানে। আওয়াজটা থামল।
চারপাশটা কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে। শ্মশানের চারিদিক রহস্যময় আর গুরুগম্ভীর ভাব। আধ্যা উদ্বিগ্ন হয়ে মহিলাটিকে খুঁজতে লাগলো। শ্মশানের একদিকে বটগাছ, বটগাছের ঝুড়িগুলো ধোঁয়ার মতো ঝুলে আছে। শ্মশানের গাছপালা ভোরের আবছা আলোয় রহস্যময় ছায়া তৈরি করেছে। নানা রকম পাখিরা কিচিরমিচির করছে। আধ্যা অবাক বিস্ময়ে বটগাছটির দিকে তাকালো। এই যে তার চেনা স্বপ্নে দেখা বটগাছ। তার মনে পড়ল বটগাছে ঝুলতে থাকা মানুষগুলোর কথা। সে ভয়ে শিউরে উঠল। না, বটগাছে এখন মানুষকে ঝুলতে দেখল না, সে বাদুড় ঝুলতে দেখল। বটগাছের বিপরীত দিকে একটা শেয়াল জোরে ডেকে উঠল। আধ্যা কেঁপে উঠে সেদিকে তাকালো। দেখল একটা পরিত্যক্ত কুয়ো। কুয়োটি আগাছা লতানো গাছপালায় ঢেকে আছে। সে কুয়োটির দিকে যাচ্ছে। এবার মহিলাটির করুণ গলায় ক্ষীণ আওয়াজ পেল, বাঁচাও। আধ্যা আওয়াজ লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে। সে এক জায়গায় আধ পোড়া কাঠ আর ছাই দেখতে পেল। সে তার পাশ কাটিয়ে দ্রুত সামনে গিয়ে দেখল শ্মশানের পাশ দিয়ে ছোট একটা নদী ধীর গতিতে বয়ে চলেছে। নদীর জল শান্ত। নদীর পাড় ইট দিয়ে বাঁধানো। নদীতে নামার জন্য সিঁড়ি নেমে গেছে। সিঁড়ির জায়গায় জায়গায় ভেঙে গেছে। বোঝা যাচ্ছে বহু পুরনো সিঁড়ি। আধ্যা দেখল নদীর কূলের কাছে কেউ ডুবে যাচ্ছে। তার একটা হাত কনুইয়ের উপর থেকে জলের উপরে বের করা। তার হাতে শাঁখাপলা রয়েছে। আধ্যা তাকে দেখে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ল। সে পরিস্থিতি না বুঝেই সহানুভূতিশীল হয়ে ডুবে যাওয়া মহিলাটিকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি জলে নেমে পড়ল। সে সাঁতার জানে। সে সাঁতার কেটে যত এগোচ্ছে হাতটি তত নদীর গভীরে চলে যাচ্ছে। এটা তার মনে আতঙ্ক আর সন্দেহ তৈরি করতে লাগলো। সে ভাবল হাতটি কোনো মানুষের হাত হতে পারে না, কারণ এটি স্বাভাবিক আচরণ করছে না। হাতটি অস্বাভাবিকভাবে দীর্ঘ, নড়াচড়াও অপ্রাকৃতিক। হঠাৎ সে ভাবল এই হাতটি সেই মহিলা অর্থাৎ পিশাচিনীর নয় তো, যে আমাকে ভয় দেখাচ্ছে, মেরে ফেলার চেষ্টা করছে। আধ্যা আতঙ্কিত হয়ে পাড়ের দিকে ফিরে আসছে। হঠাৎ তার চারিদিকে জল তীব্র বেগে গোল হয়ে ঘুরতে লাগলো। সে আর সাঁতার কাটতে পারছে না। জলের সাথে সেও ঘুরছে। তার মাথা ঘুরছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হাত পা নাড়াতে পারছে না। চারিদিক থেকে ভয়ঙ্কর হাসির শব্দ তার কানে আসছে। সে সর্বশক্তি দিয়ে একবারই বলল, বাঁচাও। একজন 24-25 বছরের লম্বা চওড়া সুদর্শন যুবক ছুটে এলো। জলের ঘূর্ণি থেমে গেল। আধ্যার হাত পা অবশ হয়ে গেছে। সে জলে ডুবে যাচ্ছে। যুবকটি তাকে ডুবতে দেখে জলে ঝাঁপ দিল। সে সাঁতার কেটে আধ্যার কাছে গিয়ে তাকে ধরল। তারপর জল থেকে আধ্যাকে তুলে এনে নদীর পাড়ে শুয়ে দিল। আধ্যার সারা শরীর কাঁপছে। সে বমি করল। পেট থেকে জল বেরিয়ে গেল। যুবকটি আধ্যার মাথাটা তার কোলের ওপর রাখল। আধ্যা ঘোরের মধ্যে আছে। শান্ত নদীর এমন ঘূর্ণি তাকে বিস্মিত করেছে। সে মাথাটা তুলে বসে নদীর দিকে তাকালো। হাতটি আর দেখতে পেল না। মাথা ঘুরছে তার। যুবকটি বলল, এখন একটু ভালো লাগছে কি? আধ্যা উত্তর দিল না। যুবকটি বলল, শরীর খারাপ লাগছে? আধ্যা ভাবলেশহীনভাবে বলল, না। জলে পড়লেন কি করে?
একজন মহিলা জলে পড়ে বাঁচাও বাঁচাও করছিল। তার হাতটা জলের উপরে দেখে যুবকটি গম্ভীর মুখে বলল, বুঝেছি, কেউ বাঁচাতে বলল আর আপনি কোনো ভাবনা চিন্তা না করে তাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপিয়ে পড়লেন। এটা শ্মশান, এত ভোরে কেন এসেছেন এখানে? মন্দির দেখতে। বাঁচাও শব্দ শুনে এদিকে এসেছি। আমি এসে না পড়লে কি হতো বলুন তো? আপনি তো রুদ্রগড়ে নতুন এসেছেন। হ্যাঁ। ও, আপনার ভয় করলো না মন্দির আর শ্মশানের এদিকে আসতে? না। আপনি ভীতু নন, সে কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু শ্মশানে ভূত পেত্নীরা ঘুরে বেড়ায়, সেটা জানেন কি? রুদ্রগড়ে এসে জানছি। তাও এখানে এসেছেন? আসতেই হতো আমাকে। বুঝলাম না আপনার কথা। আধ্যা কিছুটা স্বাভাবিক হয়েছে। সে উঠে দাঁড়ালো। তার গায়ের সাথে কামিজটা ভিজে সেঁটে গেছে। সে সেটিকে ঠিক করছে। যুবকটিও উঠে দাঁড়িয়ে বলল, আপনার ঠান্ডা লেগে যাবে, চলুন আপনাকে বাড়িতে দিয়ে আসি। কোন বাড়িতে এসেছেন আপনি? বাগান বাড়ি। যুবকটির চোখে মুখে ভয়ের ভাব ফুটে উঠল। সে বলল, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। আমি পারবো যেতে, আমাকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। এই বলে আধ্যা ফিরে আসতে আসতে আবার বটগাছের দিকে তাকালো। গায়ে কাঁটা দিয়ে উঠল তার। সে শ্মশান থেকে বেরিয়ে মন্দিরের কাছে এসে থামল। সে মন্দিরের দিকে তাকিয়ে মাথা নিচু করে মা কালীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বাগানবাড়ির দিকে ফিরে আসছে। আধ্যা ঘোরের মধ্যে আছে। সে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছে। তার এখনও আতঙ্ক কাটেনি। গত পরশুদিন রুদ্রগড়ে পা দেওয়ার পর থেকে তার সাথে অস্বাভাবিক ঘটনা ঘটেই চলেছে। তার মধ্যে আজ যে ঘটনা ঘটল তা সে প্রচণ্ড বিধ্বস্ত ও আতঙ্কিত হয়ে পড়ল। সে ভাবতেও পারেনি পিশাচিনী এভাবে তার সাথে ছলনা করে তাকে মারার চেষ্টা করবে। ভাগ্যিস যুবকটি ওই সময় এসে পড়ে তাকে বাঁচিয়েছে, না হলে তো সে মারাই যেত। তার বাবা মা বুঝতেও পারতো না পিশাচিনী তাকে ডুবিয়ে মেরেছে। আধ্যা বাড়ির কাছে প্রায় এসেই গেছে। তার বিপরীত দিক দিয়ে কলি আসছে। সে আধ্যাকে দেখতে পেয়ে দৌড়ে তার কাছে এলো। আধ্যার গায়ের পোশাক ভিজে, তার মাথার বিনুনি করা চুল ভিজে ছুপছুপ করছে। কলি আতঙ্কিত হয়ে বলল, ওদিকে কোথায় গিয়েছিলে দিদি? কলি যে তার কাছে এসে কোথায় গিয়েছিলে সে কথা জানতে চাইছে সেটা খেয়ালই করল না আধ্যা। কলি কাঁদো কাঁদো হয়ে আধ্যার হাতে হাত রেখে বলল, দিদি। আধ্যা চমকে উঠে কলির দিকে তাকালো, তারপর দাঁড়িয়ে পড়ল। কলি বলল, তোমার গায়ের পোশাক চুল সব ভিজে কেন দিদি? ওদিকে কোথায় গিয়েছিলে? আধ্যা নিজের দিকে তাকিয়ে দেখল, আর তারপর কলির প্রশ্নের উত্তর না দিয়ে বলল, তুই কোথায় যাচ্ছিস? তোমাকে খুঁজতে বেরিয়েছি জানো দিদি। কথাটা অসমাপ্ত রেখে কলি আধ্যাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। আধ্যা বিচলিত হয়ে তার পিঠে হাত রেখে বলল, কি হয়েছে বল আমাকে। রোহনদা। রোহনদা? রোহনদা কি? কলির চোখে মুখে আতঙ্ক। রোহনদা আর নেই। এই বলেই কলি কেঁদে ফেলল। আধ্যা আঁতকে উঠে বলল, গতকাল রমা বৌদির বাড়িতে যে ছেলেটি? হ্যাঁ। কি করে মারা গেল? কলি চুপ করে রইল। আধ্যা ধমকের সুরে বলল, বল। জানি না। আধ্যা বুঝতে পারল রোহনের মৃত্যুর কারণ
কলি বলতে চাইছে না। তার মনে পড়ল রোহন বলেছিল 20 বছর ধরে সহ্য করছি, আর কত সহ্য করব, আর করব না, চুপ, তাতে আমায় পিশাচিনী মারে তো মারুক। আধ্যার মনে প্রশ্ন জাগল, পিশাচিনী তাকে মারেনি তো? রোহনের বাড়ি চল, এই বলে আধ্যা কলির হাত ধরে ছুটে গেল রোহনদের বাড়ি। রোহনদের বাড়িতে লোকের জটলা, সবার চোখে মুখে শোকের সাথে আতঙ্ক খেলা করছে। কালকের মধ্যবয়স্ক লোকটিকে আধ্যা বলতে শুনল, কাল চুপ করতে বলছিলাম ছেলেটাকে, ছেলেটা চুপই করছিল না, জীবনটাই চলে গেল। বাথরুমের কাছে লোকজনের ভিড়। আধ্যা ভিড় ঠেলে সামনে গেল। বাথরুমের পাশে খুবলে খাওয়া রোহনের দেহ পড়ে আছে। মৃতদেহটি ভয়ানকভাবে বিকৃত, চোখ দুটো ফাঁকা, গায়ে ক্ষত বিক্ষত চিহ্ন, আশেপাশে ছড়িয়ে আছে জমাট বাঁধা রক্ত আর ছেঁড়া মাংস। আধ্যা এমন ভয়ানক দৃশ্য দেখে আতঙ্কে শিউরে উঠল, তার মাথা ঘুরে উঠল। সে তাড়াতাড়ি বসে পড়ল। সে বুঝতে পারল রোহন পিশাচিনীর বিরুদ্ধে গর্জে উঠেছিল, সেজন্যই পিশাচিনী এভাবে তাকে শাস্তি দিয়েছে। আধ্যার কেউ নয় রোহন, সে কালই তাকে প্রথম দেখেছে। তবুও তার জন্য আধ্যার কষ্ট হচ্ছে। সে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর বলল, এনাকে পিশাচিনী মেরেছে। কে এই পিশাচিনী? কিভাবে এখানে এর উদয় হলো? প্লিজ বলুন, চুপ করে থাকবেন না। সবাই আতঙ্কের সাথে আধ্যার দিকে তাকালো। কলি আধ্যার মুখে হাত দিয়ে চাপা দিয়ে বলল, চুপ করো দিদি, রোহনদার কি পরিণত হলো সে তো দেখলে তুমি। আধ্যা নিজের মুখ থেকে কলির হাতটা সরিয়ে দিয়ে বলল, আপনারা তাড়াতাড়ি তান্ত্রিক ডেকে আনুন। কয়েকজন আধ্যাকে বলল, চুপ করো। গতকালের বৃদ্ধা আধ্যার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আধ্যার কথা বলার ধরন, সাহস তার চেনা। আধ্যাকে অন্য একজনের কথা মনে করিয়ে দিল। একজন লোক কলিকে বলল, আজই ওকে এখান থেকে বাড়ি পাঠিয়ে দে। আধ্যা বলল, আমি চলে গেলে আপনাদের আতঙ্ক দূর হবে? আপনি আমার ভালোর জন্য কথাটা বলছেন ঠিকই, কিন্তু আমি এখন রুদ্রগড় থেকে নড়ব না। কলি আধ্যার হাত ধরে তাকে টানতে টানতে ওখান থেকে সরিয়ে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। আধ্যা বলল, তান্ত্রিককে না ডেকে সবাই কান্নাকাটি করছে, আজব ব্যাপার। কলি রাগের সাথে বলল, চুপ করবে দিদি। বাড়ির কাছে এলো তারা। আধ্যা বলল, বাড়ির সবাই আমাকে ভিজে অবস্থায় দেখলে হাজারো প্রশ্ন করবে। তুই ঘরে গিয়ে সিঁড়ি ঘরের দরজাটা খুলে দে, আর দেখ সিঁড়ির কাছে কেউ আছে কি না। কলি চুপি চুপি ঘরের ভেতর ঢুকল। সে দেখল সিঁড়ির ওদিকে কেউ নেই। সে সিঁড়ি ঘরের দরজা খুলে দিল। আধ্যা সাবধানে পা ফেলে দোতলায় উঠে নিজের ঘরটিতে ঢুকল। জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকে স্নান করে নিল। স্নান সেরে সে ঘরে ঢুকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। তার শীত শীত করছে। সে চুল আঁচড়ে ওড়না গায়ে জড়িয়ে খাটের ওপর বসল। পিছনের জানলাটা খোলা আছে। সে পিছনের জানলার দিকে তাকালো। শ্মশানের দিকে চোখ পড়ল তার। বুকটা কেঁপে উঠল। যুবকটার কথা মনে পড়ল। তার জন্যই সে প্রাণে বেঁচেছে। তার মনে হলো, অত ভোরে ওখানে যুবকটি কি করছিল? তার নাম কি, বাড়ি কোথায়, কিছুই জিজ্ঞাসা করিনি। করার মতো যদিও পরিস্থিতিও ছিল না। আমার পেছন পেছন যুবকটিও আসেনি। আমাকে বাঁচানোর জন্য পিশাচিনী তার কোনো ক্ষতি করল না তো? অজানা আশঙ্কায় আধ্যার বুক কেঁপে উঠল। সে জানলার কাছে গিয়ে দেখার চেষ্টা করল, কোনো মানুষকে দেখতে পেল না। সে এবার মন্দিরের দিকে তাকালো। গাছপালার জন্য ভালো করে কিছু দেখতেও পেল না।
সে ভাবল, রাতে যখন মন্দিরের চূড়ায় আলো জ্বলছিল তখন তো মন্দিরটা মোটামুটি দেখতে পেয়েছিলাম, যা দেখার কথা নয়। ওই আলোটা কিসের? মন্দির আমাকে টানে কেন? মন্দির থেকে শ্মশানের দিকে যাওয়ার সময় আমি ঝটকা খেলাম কেন? তবে কি কোনো অদৃশ্য শক্তি আমার বিপদের আঁচ পেয়ে আমাকে শ্মশানে যাওয়া থেকে আটকাচ্ছিল? ওদিকে তাকিয়ে কি দেখছিস? আধ্যা মায়ের গলা শুনে পিছন ফিরল। আধ্যার ভিজে খোলা চুল দেখে নন্দিনী তাজ্জব হয়ে বলল, এত সকালে স্নান করেছিস? কি ব্যাপার? অন্যদিন তো বলে বলে তোকে স্নান করাতে হয়। বিছানাপত্র না গুছিয়েই স্নান করে জানলার কাছে দাঁড়িয়ে আছিস। আচ্ছা মেয়ে তো তুই। নন্দিনী আধ্যার বিছানাপত্র গোছাতে গোছাতে বলল, ওদিক থেকে চোখ ফেরা। এমনিতেই হাবিজাবি স্বপ্ন দেখিস, আবার শ্মশানের দিকে তাকিয়ে রয়েছিস। তোর মাসিদেরও বলিহারি বাড়ি আর পাইনি, সস্তা পেয়েছে বলে শ্মশানের কাছে বাড়ি কিনেছে। রাত হতেই ভয়ে হাত পা সিঁধিয়ে যায়। আধ্যা চুপ করে রয়েছে। কলি ট্রেতে করে 2 কাপ চা আর বিস্কুট আনলো। নন্দিনী তাকে দেখে বলল, তোদের দুজনের ব্যাপারটা কি বলতো? ওই একজন যার সকালে স্নান করতে অ্যালার্জি, সে সকাল সকাল স্নান করে শ্মশানের দিকে তাকিয়ে আছে, আর তোকে কাজ বললে মুখ ভার করিস, অথচ আজ তুই চা বানিয়ে এনেছিস। কলি আর আধ্যা দুজন দুজনের দিকে তাকালো। নন্দিনী খাটের ওপরে জিনিসপত্র গুছিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে গেল। কলি বলল, দিদি এসো চা খাই। আধ্যা খাটের ওপর বসল। তার শীত করছে। সে খাটের ওপর থেকে একটা পাতলা কম্বল টেনে নিয়ে গায়ে জড়ালো। কলি বলল, চাদর দেব? না, এতেই হয়ে যাবে, শুধু শুধু আর চাদর বের করতে হবে না। এই বলে আধ্যা চায়ের কাপটা নিয়ে চায়ে চুমুক দিল। কলি বলল, সত্যি করে বলো তো দিদি, তুমি কি মন্দিরে গিয়েছিলে? কলি আঁতকে উঠে বলল, একা একা ভোরে মন্দিরে গিয়েছ? তোমার সাহস তো মন্দ নয়। ভিজলে কি করে? আধ্যা কিছু বলল না। দিদি তোমরা চলে যাও এখান থেকে। তোরা সবাই পিশাচিনীর ভয়ে আছিস, তাই না? কলি বলল, চুপ করো, আমি মাসি মেসোমশাইকে বলবো যে তুমি ভোরে মন্দিরে গিয়েছিলে, ভিজে এসেছো। বললে বল, কিন্তু আমি এখান থেকে যাব না। আমার মনে এখন অনেক প্রশ্ন জমে আছে, সেগুলোর উত্তর মেলাতেই হবে। কলি কিছু বুঝতে পারল না। সে জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। আধ্যা কলিকে বলল, তোরা তো জানিস আমি ছোটবেলা থেকে অদ্ভুত সব স্বপ্ন দেখে আসছি, আর প্রায়ই একই জিনিস বারবার দেখে আসছি। এখানে এসে দেখছি কিছু স্বপ্ন মিলে গেছে। কলি অবাক হয়ে বলল, সত্যি দিদি? হ্যাঁ, ভাবছিলাম তুই ভয় পাবি, এজন্য এখন কিছু বলবো না তোকে, কিন্তু না বলেও পারছি না। বলো না দিদি, ভয় নিয়েই তো আমাদের জীবন। আমরা সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি। আধ্যা তার স্বপ্নের কথা আর স্বপ্নের সাথে বাস্তবে যেগুলো মিলেছে সেগুলোর কথা এখানে আসার পর থেকে তার সাথে যে যে অস্বাভাবিক ঘটনাগুলো ঘটেছে প্রায় সবই কলিকে খুলে বলল। কলি আধ্যার কথা শুনে আশ্চর্য হলো, আর সেই সাথে প্রচণ্ড ভয়ও পেল। সে বুঝতে পারল পিশাচিনী আধ্যাকে ছাড়বে না। সে আতঙ্কিত হয়ে বলল, দিদি আমিও বুঝতে পারছি তোমার সাথে অস্বাভাবিক কিছু হচ্ছে। তুমি এখানে থেকো না, চলে যাও, যে কোনো মুহূর্তে তোমাদের বিপদ হতে পারে। যা হয় হোক, আমার স্বপ্নের সাথে বাস্তবটা কেন মিলে যাচ্ছে সেটা আমাকে জানতেই হবে। তোদের বাড়ির কুয়োটা আমার স্বপ্নে দেখা কুয়োটার সাথে মেলেনি,
শ্মশানে একটা কুয়ো আছে, সেটা মেলে কিনা দেখতে হবে। ওই জন্যই কাল আমাদের কুয়োটা ওভাবে দেখছিলে? হ্যাঁ, রাতে মন্দিরের চূড়ায় অমন অপূর্ব আলোকরশ্মি কেন জ্বলে তাও জানতে হবে। স্বপ্নে কিন্তু মন্দিরের চূড়ায় আলো জ্বলতে দেখিনি আমি। আমরা মন্দিরের চূড়ায় কখনো আলো জ্বলতে দেখিনি দিদি। কেউ দেখেছে এ কথাও শুনিনি। তবে গভীর রাতে শ্মশানের ভেতরে আগুন জ্বলতে বাবা মা দেখেছিল। তখন এই বাড়িতে আমরা নতুন এসেছিলাম। বাবা মারা যাওয়ার পর রাতে কখনো পেছনের কোনো জানালা আমরা আর খুলিনি। তোর বাবাকে পিশাচিনি মেরেছে, তুই এই কথাটাই পরশুদিন আমাদের বলতে গিয়েছিলি, তাই না কলি? আর মাসি ভয় পেয়ে তোর মুখ চেপে ধরে মিথ্যে কথা বলেছিল যে মেসোমশাই হার্ট অ্যাটাকে মারা গেছে। কলির দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আধ্যা চায়ের কাপটা সরিয়ে রেখে কলির কাঁধে হাত রেখে বলল, কাঁদিস না বোন, এর একটা বিহিত করতেই হবে আমাদের। ভগবানের ওপর বিশ্বাস রাখ। সব কিছুরই একদিন অন্ত আসে। যখন কারোর অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়ে যায়, তখন সাধারণ মানুষকে রক্ষা করতে আর অত্যাচারীকে দমন করতে ভগবান কখনো নিজে অবতীর্ণ হন, কখনো বা তার প্রতিনিধি পাঠান। এই ক্ষেত্রেও পিশাচিনীর পাপের বিচার হবেই এবং সে তার যথাচিত শাস্তিও পাবে। এত বলি চুপ করতে, তাও তুমি চুপ করো না। জানি না কি হবে। কাঁদতে কাঁদতে কথাটা বলে কলি জড়িয়ে ধরল আধ্যাকে। দুজনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর কলি সোজা হয়ে বসল। আধ্যা বলল, আমার স্বপ্নে দেখা মন্দিরটার গায়ের কারুকার্য আর এই মন্দিরটার গায়ের কারুকার্যের সাথে মেলে কিনা সেটা দেখব কাল মন্দিরে গিয়ে। আর মন্দিরে যেও না। উপায় নেই বোন, তুই আপাতত কাউকে কিছু বলিস না। পিশাচিনী আর মন্দির সম্পর্কেও আমাকে জানতে হবে। আমরা এসব সম্বন্ধে কিচ্ছু জানি না দিদি। এখানে বছরখানেক হলো এসেছি, আর তার আগে থেকেই। তোকে কিছু বলতে হবে না, আমি ঠিক জেনে নেব। কিভাবে জানবো তা জানি না। সবাই তো ভয়ে চুপ করে আছে। দিদি, যে যুবকটি তোমাকে জলে ডোবার হাত থেকে বাঁচিয়েছিল তার চেহারা কেমন? ওই ভয়ানক পরিস্থিতিতে যুবকটির দিকে ভালো করে লক্ষ্য করিনি, তবে যেটুকু মনে আছে তাতে ভালো চেহারা ছেলেটার। লম্বা চওড়া ফর্সা তো? আধ্যা একটু ভেবে বলল, হ্যাঁ। ও, মনে হয় বিপ্র। কথাটা বলতে গিয়ে দুঃখের মাঝেও কলির ঠোঁটে হালকা খুশির রেখা দেখা গেল। আধ্যা বুঝতে পারল বিপ্রকে কলি পছন্দ করে। সে বলল, তুই কি ওনাকে চিনিস? হ্যাঁ, আমাদের রুদ্রগড়ের ছেলে। ও আর দেবুদা দুজনকে মাঝে মধ্যে ওদিকে যেতে দেখি। দুজনেই লম্বা চওড়া সুন্দর দেখতে, কিন্তু বিপ্রদার গায়ের রং খুব ফর্সা আর দেবুদা শ্যামলা। ও হ্যাঁ রে, মন্দিরে পুজো হয় না? না। কবে থেকে পুজো হয় না? সে কথা জানি না। লাবণী ঘরে ঢুকল। তার মুখে ভয়ের ছাপ দেখে আধ্যা বলল, কি হয়েছে দিদি? পাড়ার ছেলে রোহন মারা গেছে, তাই মনটা খারাপ লাগছে। আধ্যা হঠাৎ বলে ফেলল, আমরা জানি দিদি। তোরা কি করে জানলি? কলি তাড়াতাড়ি বলল, আমি কিছুক্ষণ আগে রাস্তায় দাঁড়িয়েছিলাম, তখন একজন লোক আর একজনকে রোহনদা মারা গেছে সে কথা বলছিল। লাবণী বলল, একদম বাড়ি থেকে বেরোবি না। এবার সে আধ্যাকে বলল,
কম্বল গায়ে জড়িয়ে আছিস কেন? শীত করছে, ঠান্ডা লেগেছে। এত সকালে স্নান করতে গেলি কেন? কলি আর আধ্যা মুখ চাওয়াচাই করলো। খেতে আয়, মা ডাকছে। এই বলে লাবণী ঘর থেকে বেরিয়ে গেল। আধ্যা আর কলিও নিচে নামলো। কেতকী দুধ জাল দিচ্ছে। আধ্যা তার কাছে গিয়ে বলল, মাসি, এখানে কোনো তান্ত্রিক আছে? কেতকী আঁতকে উঠে বলল, হঠাৎ এ কথা কেন জিজ্ঞাসা করছিস? এখানে পিশাচিনী আছে, যা সবার আতঙ্কেরই কারণ। কেতকী তাড়াতাড়ি তার মুখ বন্ধ করে ধরে বলল, চুপ কর মা, ফিরে যা তোরা। বলো না মাসি, তান্ত্রিক কোথায় আছে? সমিতা শুনতে পেয়ে আতঙ্কের সাথে বলল, কিচ্ছু জানতে চেও না, খেতে যাও। আধ্যা ডাইনিং রুমে গিয়ে চুপচাপ খেলো। তারপর দোতলায় নিজের থাকা ঘরটিতে গিয়ে মোবাইলটাতে হাতে নিল। সে পিশাচিনী সম্পর্কে জানার জন্য মোবাইলে সার্চ করতে লাগলো, কিন্তু পিশাচিনী সম্পর্কিত কিছুই পাচ্ছে না, বরং অন্যান্য বিষয়ের তথ্যই সামনে আসছে। সে এবার তান্ত্রিকের খোঁজ জানার জন্য ফোনে সার্চ করতে লাগলো। সেক্ষেত্রেও একই হলো। এবার সে আবার নিচের তলায় নামলো। কাল পাত্রপক্ষ লাবণীকে দেখতে আসবে, সেজন্য কেতকী আর নন্দিনী মিলে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করছে। কলি ওর ঘরে বসে বই পড়ছে। আধ্যা কলির কাছ থেকে খাতা, পেন্সিল, রাবার চেয়ে নিয়ে নিজের থাকার ঘরটিতে এলো। সে তার স্বপ্নে দেখা মন্দিরের ছবি খাতায় ফুটিয়ে তুলছে। সে আগেও তার স্বপ্নে দেখা জিনিসগুলোর ছবি এঁকেছে, কিন্তু সেগুলো বাড়িতে রেখে এসেছে। এখন আবার তার স্বপ্নে দেখা মন্দিরের গায়ের কারুকার্য এঁকে নিয়ে এখানকার মন্দিরে গিয়ে মিলিয়ে দেখবে এক কিনা। আধ্যা ছবি আঁকতে আঁকতে মাঝে মধ্যে হাঁচি কাশি দিচ্ছে। আবির এসে বলল, ঠান্ডা লাগালি তো? তোর মায়ের কাছে শুনলাম ভোরে স্নান করেছিস। আধ্যা ছবি আঁকতে আঁকতে বলল, আবির খাটে পা ঝুলিয়ে বসে বলল, কি আঁকছিস মা? আমার স্বপ্নে দেখা মন্দিরের ছবি। তুমি কোনো তান্ত্রিকের সন্ধান জানো বাবা? না তো। হঠাৎ তান্ত্রিকের কথা বলছিস কেন? দরকার আছে। আবির বুঝতে পারল কিছু একটা ব্যাপার ঘটেছে। সে বলল, কি হয়েছে বল না মা। আবিরকে চিন্তিত দেখে আধ্যা ভাবল, এখন বাবাকে সব খুলে বললে বাবা আরও চিন্তা করবে। তার চেয়ে আগে মন্দিরটা মিলিয়ে দেখে পরে বলবো। সে আবিরকে বলল, কিচ্ছু হয়নি বাবা, ছবি আঁকতে দাও। ঠিক আছে, দেখি তো জ্বর এসেছে কিনা। এই বলে আবির আধ্যার কপালে হাত দিল। কপালটা হালকা গরম। সে বলল, একটা প্যারাসিটামল খেয়ে নে মা। আধ্যার কপাল কামড়াচ্ছে, গায়ে ব্যথাও হয়েছে। সে বলল, দাও। আবির উঠে নিজেদের ঘরে গেল। সে কোথাও ঘুরতে গেলে সাথে করে পেট খারাপ, গ্যাস, মাথা ব্যথা, জ্বর, বমির ওষুধ নিয়ে যায়। এখানেও এনেছে। সে ব্যাগ থেকে প্যারাসিটামল বের করলো। তারপর প্যারাসিটামল আর একটা জলের বোতল নিয়ে আধ্যার কাছে গিয়ে তাকে দিল। আধ্যা প্যারাসিটামলটা খেলো। আবির ঘর থেকে বেরিয়ে গেল। আধ্যা আবার ছবি আঁকতে গেল। রোহনের ক্ষতবিক্ষত দেহটার কথা মাঝে মধ্যে তার মনে পড়ছে, আর কষ্টও হচ্ছে। সেই সাথে পিশাচিনীর প্রতি প্রচণ্ড রাগ হচ্ছে। সে তার স্বপ্নে দেখা মন্দিরটা ও তার গায়ের কারুকার্য ফুটিয়ে তুলল খাতায়। তার শরীরটা খারাপ লাগছে। সে খাতাটা পাশে রেখে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। মিনিট খানিক পর সে কম্বলের তলা থেকে মুখ বের করে খাতায় আঁকা মন্দিরের ছবিটার দিকে তাকালো। মন্দিরটার জায়গায় হিজিবিজি দাগ টানা। আধ্যা অবাক হয়ে চারপাশে তাকালো। আর কোনো ছবি বা অন্য কিছু দেখতে পেল না। সে বুঝতে পারল
এটা ওই ভয়ঙ্কর মহিলা অর্থাৎ ওই পিশাচিনীর কাজ। সে বলল, কে আপনি? কি চান? কেন এমন করছেন? আধ্যা না কাউকে দেখতে পেল আর না তার প্রশ্নের উত্তর পেল। আধ্যা তার আঁকা মন্দিরের ছবির জায়গায় হিজিবিজি দাগ দেখে মন খারাপ করে শুয়ে পড়ল। কিভাবে তান্ত্রিকের খোঁজ করবে আর কিভাবে তাকে এখানে নিয়ে আসবে এই চিন্তাই করছে সে। হঠাৎ বাইরে থেকে ভেসে এলো গম্ভীর হরিবোল ধ্বনি। শব্দগুলো যেন তাকে বিদ্ধ করল। মুহূর্তেই সে বুঝতে পারল রোহনের দেহটা শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। তার বুকটা ধক করে উঠল। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, ছুটল ঝুল বারান্দার দিকে। বারান্দা থেকে তাকিয়ে দেখল বাড়ির সামনের রাস্তা দিয়ে ছোট ম্যাটাডোর যাচ্ছে। সাদা কাপড়ে ঢাকা রোহনের দেহটা শুয়ে রাখা হয়েছে ভেতরে। পাশে কয়েকজন মানুষ নিঃশব্দে দাঁড়িয়ে আছে। সাদা কাপড়ের তলায় ছেলেটার শরীর যেন স্থির হয়ে পড়ে আছে। কত কষ্ট পেয়েছিল রোহন, কতটা যন্ত্রণা নিয়ে তাকে হত্যা করেছে পিশাচিনী। এই ভেবে আধ্যার চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে সে দেখল সাদা কাপড়ের এক পাশ হালকা সরে গেল। তার মন চমকে উঠল। রোহনের মুখ দেখা গেল, আর তারপর যা ঘটল তা আধ্যা ভাবতেও পারেনি। রোহনের চোখ খুলে গেল। মৃতদেহ বলে যাকে ভাবছিল সে উঠে বসল। ধীরে ধীরে রোহন মাথা ঘুরিয়ে তাকালো সরাসরি আধ্যার দিকে। তার চোখে এক করুণ চাহনি, একটা আরতি, একটা প্রশ্ন যেন ফুটে উঠেছে। আধ্যার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার শরীরটা কাঁপতে শুরু করলো। এক অজানা ভয়ের স্রোত তাকে গ্রাস করল। এটা কিভাবে সম্ভব? রোহন কি বেঁচে আছে? সকালে তো সে রোহনের বিকৃত দেহটা দেখে এসেছিল। তার হৃদয়ে শোক, ভয় আর অবিশ্বাস একসঙ্গে মিশে গেল। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হাত থেকে সমস্ত শক্তি যেন হারিয়ে গেছে। মনের মধ্যে শুধু একটাই ভাবনা, এটা কিভাবে সম্ভব? ম্যাটাডো কিছুটা এগিয়ে গেছে। আধ্যা এবার দেখল মৃতদেহটা আগের মতোই ঢাকা দিয়ে শোয়ানো আছে। আধ্যা ভাবল, আমার সাথে সব কি হচ্ছে? আমি কি ভুলভাল দেখছি? পাগল হয়ে যাচ্ছি কি? সে ফিরে এসে আবার শুয়ে পড়ল। কলি এসে তার পাশে বসল। তোমার শরীর খারাপ লাগছে দিদি? না রে, রোহনদাকে নিয়ে গেল শ্মশানে। দুঃখের সাথে কলি কথাটা বলল। আধ্যা কিছু বলল না। সে যা দেখেছে তাতে তার বুকটা এখনও ঢিপঢিপ করছে। কি হলো? কিছু বলছো না কেন দিদি? রোহন ছেলেটা কি? না থাক, বলো না দিদি। আধ্যা কলিকে ঘটনাটা জানিয়ে বলল। রোহন ছেলেটার করুণ মুখখানি কিছু যেন বলতে চাইছিল। কলি প্রচণ্ড ভীত হয়ে বলল, এসব কি বলছো দিদি? আবারও বলছি দিদি, তোমরা এখান থেকে চলে যাও। আমরা মরব, তোমরা যাও। আমি কোনো অবস্থাতেই তোদের এই পরিবেশে ফেলে রেখে যাব না। আর শোন, তুই যদি এরকম করিস তাহলে তোকে কিন্তু আমি আর এসব কথা কিচ্ছু বলবো না। তুমি একটা অঘটন না ঘটিয়ে ছাড়বে না দিদি। অঘটন ঘটতে কি কিছু বাদ আছে? সামনে আমাদের মহাবিপদ, তোমরা যাও। ক্ষীণ স্বরে কলি কথাটা বলল। কি বললি? কিছু না, আমাদের সাহস হারালে চলবে না। একজন ভালো তান্ত্রিকের খোঁজ করতেই হবে। লাভ হবে না, করুণ স্বরে কলি কথাটা বলল। মানে
কিছু না, আমি পড়তে যাচ্ছি। তোর কোনো টিউশন মাস্টার নেই? আছে, বাড়িতে কেউ পড়াতে আসতে চায় না, তাই একজন স্যারের কাছে সপ্তাহে 3 দিন পড়তে যাই। কাল পড়া আছে, কিন্তু যাব না। কেন? দিদিকে দেখতে আসবে। তাতে তোর কি? কখন পড়ায়? সকালে। কত দূরে পড়তে যাস? বেশ কিছুটা দূর। আমিও যাব তোর সাথে। তুমি গিয়ে কি করবে? বাইরে দাঁড়িয়ে থাকবো। বুঝেছি, মন্দিরে যাওয়ার প্ল্যান। ওদিকে একা যেতে দেব না তোমাকে। আবার যদি বিপদ হয়? এখনো তো হয়নি। অমন কথা বলো না দিদি, বিপদ হতে কতক্ষণ। একবার ওই বিপ্র ছেলেটা বাঁচিয়েছে, এরপর কে বাঁচাবে? মা কালী। বললাম না, মন্দির থেকে শ্মশানে যেতে গিয়ে ঝটকা খেয়েছিলাম। মা কালী তখন বারণ করেছিল যেতে। ইয়ার্কির ছলে কথাটা বলল আধ্যা। কলির চোখ গেল খাতার দিকে। দেখি কেমন ছবি এঁকেছো। এই বলে সে খাতাটা টেনে নিয়ে দেখল তাতে হিজিবিজি দাগ টানা। সে অবাক হয়ে বলল, ছবি আঁকোনি? এঁকেছিলাম। কই, দেখছি না তো। মন্দিরের ছবিটা খাতায় এঁকে রেখে কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম। একটু পরে মুখ তুলে দেখি এই অবস্থা। কলির চোখে মুখে আতঙ্ক ফুটে উঠল। সে বলল, দিদি, এখানে তাহলে? ভীতু কোথাকার, পড়তে যা। কলি ভয়ে ভয়ে আধ্যার ঘর থেকে বেরিয়ে গেল। দুপুরে খেয়ে আধ্যা ঘুমিয়ে পড়ল। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। নন্দিনী আধ্যাকে ডাকার জন্য ওর ঘরে ঢুকলো। সে আধ্যার জ্বর আছে কিনা দেখার জন্য তার কপালে হাত রাখল। আধ্যা কেঁপে উঠল। সে চোখ খুলে বলল, কে? আমি, তোর মা। ভয় পেলি? না, জ্বর নেই, ওঠ। নন্দিনী এবার সব জানলাগুলো বন্ধ করে দিল। তারপর বলল, নিচে চল। তারা নিচের তলায় নামল। অনিল দোকান থেকে এলো। কেতকী চা করে আবিরদের দিল। আবির চায়ে চুমুক দিয়ে অনিলকে বলল, সন্ধ্যার পর দোকান খোলা রাখো না? না মেসোমশাই। কেন? সন্ধ্যের পরে সেরকম বেচাকেনা হয় না, দিনেই যা হয়। আধ্যা বুঝতে পারল পিশাচিনীর ভয়ে সন্ধ্যের আগেই দোকান বন্ধ করে অনিলদা চলে আসে। সমিতা এসে দাঁড়ালো। নন্দিনী তাকে বলল, তুমি মুখটা সবসময় অন্ধকার করে থাকো কেন? এই সময় হাসি খুশি থাকতে হয়। সমিতার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে দ্রুত ঘরে চলে গেল। তার চোখের জল নন্দিনীরা দেখতে না পেলেও আধ্যা দেখতে পেল। বৌদির জন্য তার খারাপ লাগছে। অনিল পোশাক পাল্টে হাত পা ধুয়ে এলো। লাবণী সন্ধে দিচ্ছে। আবির বলল, সত্যি করে বলো তো অনিল, তোমাদের কি কিছু সমস্যা হচ্ছে? ব্যবসা ভালো চলছে তো? কোনো সমস্যা নেই মেসোমশাই, ব্যবসাটাও ভালো চলছে। তাহলে তো সবাই তোমরা এরকম মুখ অন্ধকার করে থাকছো কেন? একটু আসছি। এই বলে অনিল নিজের ঘরে চলে গেল। আধ্যা বুঝতে পারল অনিলদা সত্যি কথাটা বলবে না বলেই ঘরে চলে গেল। আবির চা খেয়ে ওপরে এলো। তার মন খারাপ করছে। এই বাড়িতে কারোর শান্তি নেই, ঠিকমতো কথাও বলছে না কেউ, অথচ এসবের কারণও কেউ খুলে বলছে না। আধ্যা গতকাল যে কথাগুলো তাকে বলেছে সেগুলো তাকে ভাবাচ্ছে। আজ আবার আধ্যা তার কাছে তান্ত্রিকের খোঁজ জানতে চাইছিল। তবে কি এখানে ভূত পেতনি দেখতে পেয়েছে সে? অন্ধকার তো হয়ে গেছে। আধ্যা বলছিল রাতে সোনালি আর লাল রঙের মিশ্রণে অপূর্ব আলোকরশ্মি মন্দিরের চূড়ায় জ্বলতে দেখেছিল। দেখি তো আলোটা জ্বলছে কিনা। আবির ধীরে ধীরে পিছনের জানলাটা খুলে বাইরের দিকে তাকালো।
শ্মশান ঢেকে আছে গভীর অন্ধকারে। দূর থেকে গাছপালার অস্পষ্ট ছায়ামূর্তি দেখা যাচ্ছে। এর কর্কশ ডাক পরিবেশটাকে আরও ভীতিকর করে তুলেছে। আধ্যা যে দিকটায় মন্দিরের অবস্থান দেখিয়েছিল সেদিকে চোখ রাখল আবির, কিন্তু সেখানে শুধু আবছা গাছপালার ঝাঁক, মন্দিরের তো কোনো চিহ্নই দেখতে পেল না। সে তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিল। রাতে খাওয়া দাওয়ার পর আধ্যা ঘরে ঢুকে খাটের উপর বসল। হঠাৎ তার মনে হলো মন্দিরের চূড়ার আলোটা জ্বলছে কিনা তা একবার দেখি। সে ধীরে ধীরে জানলার ছিটকিনিটা খুলল। তারপর জানলাটা অল্প ফাঁক করে মন্দিরের দিকে তাকালো। সত্যি মন্দিরের চূড়ায় সোনালি আর লাল রঙের মিশ্রণে অপূর্ব এক আলোক রশ্মি জ্বলছে। মুহূর্তেই উত্তেজিত হয়ে সে পাশের ঘরে গেল। আবির বসে আছে আর নন্দিনী নিচতলায়। বাবা, মন্দিরের চূড়ায় সেই আলোটা জ্বলছে, দেখবে এসো, উত্তেজিত কণ্ঠে বলল আধ্যা। আবির কৌতূহল নিয়ে উঠে দাঁড়ালো। মেয়ের সঙ্গে ঘরে গেল। ওই দেখো, জানলার ফাঁক দিয়ে দেখালো আধ্যা। কিন্তু এ কি, আলোটা আর দেখা যাচ্ছে না। আধ্যা হতবাক হয়ে গেল। আলোটা তো সে নিজের চোখে দেখেছে। বাবাকে ডাকতে যাওয়ার সময় সামান্য এইটুকুর মধ্যে আলোটা কোথায় হারিয়ে গেল? অবিশ্বাসে জানলার বাড়িয়ে তাকিয়ে সে স্তব্ধ হয়ে রইল। আতঙ্কের রুদ্রগড়ের পরবর্তী অংশ খুব তাড়াতাড়ি চলে আসবে। আজকে এইটুকুই। ধন্যবাদ।